রনি যখন এইচএস পাস করে ডিজাইন করতো, মানে ডিজাইন ইন দ্য সেন্স ড্রেস ডিজাইনিং করতো। এই আর্ট বিষয়টার মধ্যে বেশি নিজেকে ইনভলভ করতে চায়। রনির মায়ের আবার সেই বিষয়টা পছন্দ ছিল। রনির মা আর রনি থাকতো, এবার ওদের মধ্যে না ভীষণ একটা অশান্তি চলতো, মানে সেখানে মেন্টালিটির মানুষ ছিল রনির মা। আমরা কি দেখি, মানে ছেলে মেয়ের সাথে মা বাবার অশান্তিতে মা বাবাদের উপর রাগ করে ছেলেমেয়েরা জিনিসপত্র ভাঙে। এখানে ব্যাপারটা পুরো উল্টো ছিল, রনির মা জিনিসপত্র ভাঙে। গিয়ে দেখে যে দরজা বন্ধ, যথারীতি দরজা বন্ধ থাকায় জিজ্ঞেস করে রনি রনি বলে চিৎকার করে, দেখে যে রনি দরজা খুলছে না, তখন বুঝতে পেরেছে তাহলে রনি হয়তো খেলতে গেছে, কোনো বন্ধুর বাড়ি গেছে, মা নেই বাড়িতে। এবার রনির চিঠি দরজা খুলে সব দুটো ঘর পেরিয়ে এসছে, এসে যেই ছাদে মানে সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখন দেখছে রনি রনি করে নিয়েছে। ও লিখেছে ও মাকে খুব ভালোবাসতো, মা আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। ওদের এতটাই ডিউরেশন বেশি যে রনির কিছু কিছু জায়গা না পচে গেছে, বোঝা যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ও 3-5 দোষ পেয়েছে, প্লাস 3-5 দোষের পরও যদি এক্সট্রিম কোনো লেভেলের দোষ পায় পুষ্কর বলা হয়, ও পুষ্কর দোষটাও পেয়েছে। রনিদের বাড়ি চিলেকোঠার লাইটটা হঠাৎ করে জ্বলে উঠলো। রনি হ্যাং কন্ডিশনে ঝুলে আছে, রনি চারিদিকে পোকা মানে ভনভন করছে, আর রনির যে জায়গাগুলো মানে রনি জেঠি রেখেছিল পচে গেছে, সেই জায়গাগুলোতে মানে রক্ত বেরোচ্ছে, মাংস বেরিয়ে রয়েছে, সেই জায়গায় পোকাগুলো বসছে আর সেগুলো থেকে আবার উঠছে। এবার রনি কি করছে, এরকম করে পোকাগুলোকে ধরছে আর খাচ্ছে। রাহুলের বাবা বিছানায় পড়ে, রাহুল ওঠার পর রাহুলের বাবা 3 দিন ছিল, সেও 3 দিন ছিল বিছানায়। 2-3 জন তান্ত্রিককে, মুসলিম কবিরাজদেরকে ডাকা হয়েছিল, তারা কেউ কিছু করতে পারেনি। কি একজন জ্যোতিষী বলেছিলেন, মানে যারা আর কি তন্ত্র চর্চা করেন, তিনি বলে গেছিলেন উঁচু লেভেলের কাজ, মানে উঁচু মার্গের মানে হায়ার পাওয়ার নিয়ে যারা কাজ করে তার কাজ, এটা আমাদের হাতে মানে ছোটোখাটো মানুষকে দিয়ে এটা হবে না। এ তো মানে তোদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়ার পর ইনিশিয়েটিভ নিয়েছিস, উগ্র পিছাচ্ছে ও, পাওয়ার পেতে তার ও এই যে মারছে এই যে জিনিসগুলোকে, ওর সাথে তো সোল কালেক্ট করছে, ও সোল কালেক্ট করতে ওর পাওয়ার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এখন ছোটোখাটো মানে যারা যোগী আছেন তাদের কাছে ও বদ্ধ নয়। এই আইপিএল সিজনে আপনার জন্য কমেন্ট বক্সে রয়েছে একটা সারপ্রাইজ, লিংক চেক করুন। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমাদের পডকাস্টে এমন একজন ব্যক্তিত্ব এসেছেন যাকে আপনারা আগেও দেখেছেন আমাদের এই পডকাস্টে, এবং সেই সময় তিনি এমন একটি ঘটনা বলেছিলেন যে ঘটনা শুনে যারা শুনেছিলেন তাদের সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। একটা দুর্দান্ত রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা তিনি বলেছিলেন। আমার বন্ধু, খুব ভালো একজন ডান্সার, দিব্যেন্দু। নমস্কার, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। প্রেতকথার সকল সদস্যকে আমার তরফ থেকে প্রণাম। কেমন আছেন আপনারা জানাবেন অবশ্যই, এভাবেই সাপোর্ট করবেন আমার বন্ধুর চ্যানেলকে। আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে এসেছি। একটা বড় ঘটনা, এটা একটু বড় ঘটনা। আই থিঙ্ক ঘটনাটা একটু সবার অন্যরকম লাগবে, আর আগের থেকেও অনেকটা ভয়ানক। আমি ভালো আছি, খুব ভালো আছি, রাধারানীর কৃপায় খুব ভালো আছি। সবটাই ওনার ইচ্ছে, তো নাচ চলছে, তো সবটাই তারই ইচ্ছে আর কি। রাধে রাধে। সো শুরু করছি আমি। ঘটনাটা আমার একজন অত্যন্ত কাছের এবং পরিচিত মানুষের ঘটনা, যে আমাকে ঘটনাটা বলেছে। সে নাম প্রকাশে অনিচ্ছুক, তো আমি তার নাম একটা ধরে নিচ্ছি। তার নাম আমি ধরে নিলাম রাহুল। সো রাহুল, হ্যাঁ, কাইন্ড অফ লাইক দ্যাট। তো রাহুল এবং রাহুলের পাড়ার ঘটনা। এবার এইখানে আরো দুজন ক্যারেক্টার রয়েছে, রাহুল, রনি এবং আকাশ। আচ্ছা, কতদিন আগের ঘটনা? এটা বেশ কিছু বছর আগের ঘটনা, ধরে রাখো 10 বছর আগের ঘটনা। রাহুল এখন একজন মানে হেয়ার কাটিং করে আর কি। আচ্ছা, তো তার জীবনের ঘটনা এটা। তো শুরু করছি আমি। তো রাহুল আর রনি একই পাড়াতে বাড়ি। এবার রাহুলদের বাড়িটা যে জায়গাটাতে, রাহুলদের বাড়ির পিছন দিক আর রনির বাড়ির পিছন দিক কমন জায়গায় পড়ে। আচ্ছা, আর রনিদের বাড়িটা পাশাপাশি বাড়ি, বাট দুটো ডিফারেন্ট গলিতে। আচ্ছা, কিন্তু পরপর গলি। হ্যাঁ, দুজনের বাড়ির পিছন দিকটা কমন, আর রাহুলদের বাড়ির পিছন দিকটাতে বেশ কিছুটা ছোট মাঠ রয়েছে, যেখানে ছোটবেলা থেকে অনেকে মিলে ওরা খেলাধুলা করেছে। এবার রাহুলের থেকে রনি প্রায় 7-8 বছরের ছোট। আচ্ছা, ছোটবেলা থেকে রনিকে বড় হতে দেখছে রাহুল। তো রাহুলের এই জন্য রনিদের সাথে ফ্যামিলি একটা সম্পর্ক রয়েছে, প্লাস রনির যে জেঠুর ছেলে আকাশ, তো সেটা হচ্ছে আবার রাহুলের বন্ধু। রনি ছোট ভাইয়ের মতন, পাড়াতুতো ভাই ধরে নাও। তো এবার রনিরা যে গলিটাতে থাকে আর কি, রনিরা গলিটাতে 3টে ভাই ওরা পরপর থাকে, মানে রনির বাবারা 3 ভাই পরপর থাকে। আচ্ছা,
তারা একটা ওয়েল এডুকেটেড ফ্যামিলি, বেশ বিত্তশালী, তাদের প্রত্যেকের পাড়ায় খুব নাম, কিন্তু তারা প্রচন্ড ডাউন টু আর্থ, সবার সাথে ভালো সম্পর্ক ওদের। রনিরা আর কি, রনিদের পয়সা আছে, পাড়াতে নামডাক রয়েছে, বাবা ভালো কাজকর্ম, বাবা ডাক্তার ছিলেন, বাবা ডাক্তার ছিলেন। এবার রনির মা ছিল একটুখানি অপোজিট সাইড, মানে রনির মা ছিল একটু পুরোনো দিনের মানুষ, রনির মা একটু সেকেলে চিন্তাধারা ছিল। এবার আর রাহুল হচ্ছে রনির থেকে 7-8 বছরের ছোট, বড় রনিকে ওরা ছোটবেলা থেকে, হ্যাঁ যে গল্পটা আমাকে বলছে সেটা হচ্ছে রাহুলের ঘটনা। বা রাহুলের আর রনির কেমন ফিনান্সিয়াল অবস্থা ছিল? রাহুলের অবস্থা ভালো নয়, কারণ রাহুলের বাবা একজন রাজমিস্ত্রি ছিলেন। তো তবুও মানে ওদের পাড়াতে প্রচন্ড মিলমিশ ছিল, কে ছোট কে বড়, কারো কম পয়সা বেশি না, যেহেতু একটা মফস্বল এরিয়া, আধা শহর আধা গ্রাম, একটু গ্রামটাই বেশি ধরো, বাট ওই পাড়া কালচারটা বেশ ভালো ছিল। মানে একজনের বিপদে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে, সবাই মিলে এক জায়গায় সময় কাটাচ্ছে, খুব ভালো। এবার রনি আগাগোড়াই খুব মেরিটোরিয়াস, খুবই ভালো স্টুডেন্ট আর কি। তো রনির ভালো স্টুডেন্ট হওয়ার কারণে ওর বাড়ির প্রচুর এক্সপেকটেশন যে রনির বাবার মতো ডাক্তার হবে, নয় একটা ভালো ইঞ্জিনিয়ারিং হবে, ভালো প্রফেশনে যাবে। কারণ রনির দাদা যে বলছি, রনির বাবারা 3 ভাই, তো রনিদের গলিতে পরপর 3টে বাড়ি। প্রথমে থাকে হচ্ছে রনির বড় জ্যাঠা, যার ছেলে হচ্ছে আকাশ, তারপর থাকে মেজো জ্যাঠা, যার ছেলে রনির থেকেও ছোট, একটাই ছেলে, অনেক পরে সন্তান হয়েছিল যেহেতু তার, সে। আর রনির বাবা হচ্ছে ছোট, আচ্ছা, ওদের হচ্ছে শেষ বাড়ি, ডেড এন্ড, মানে ওইটাই হচ্ছে লাস্ট ওদের বাড়ি। তারপরে একটা তেঁতুল গাছ রয়েছে, তারপরে কিছুটা ধানের জমি রয়েছে, জঙ্গল, যেরকম গ্রামের আছে। আর মেইন রোডটা যে দিক দিয়ে গেছে ওইখানেই পরপর 2টো গলি পড়ছে, একটা রাহুলদের গলি, প্রথমে পড়ছে রনিদের গলি, তারপর পড়ছে রাহুলদের গলি। আচ্ছা, ক্লিয়ার? এবার এই বিষয়টা, এবার ব্যাপারটা হয়ে গেল, রনি যখন বেসিক্যালি গলির ধারে ধারে বাড়ি, আর ওই মাঝখানের জায়গাটা হচ্ছে বেসিক্যালি দুটো বাড়ির পিছন দিক, কমন পিছন দিক। রনির বাড়ির পিছন দিকটাতে ঠিক, এবার এই যে সব পাড়ার ছেলেরা আমাদের গ্রামের, পরে ওরা বড় হওয়ার পর বড় মানে বড় মাঠে খেলতে যেত, কিন্তু ওরা সবাই ছোটবেলা থেকে এক জায়গাতেই খেলাধুলা করতো, ওদের কোনো ওরকম ব্যাপার ছিল না। সো এবার রনিকে ছোটবেলা থেকে রাহুল বড় হতে দেখেছে। এবার দুজনের মধ্যে একটা জিনিসের খুব মিল ছিল, ওদের দুজনেরই হাতের কাজ দারুণ ছিল, রাহুল আর রনি। আর কিন্তু রাহুলের বেশি ভালো বন্ধু ছিল আকাশ, কিন্তু রনির ছোট ভাইয়ের মতন ছিল। মেন ঘটনা হচ্ছে রনিকে নিয়ে। রনি যখন এইচএস পাস করে, রনির এইচএস পাস করার 1 বছর আগে থেকে রনির মধ্যে একটা চেঞ্জেস দেখা যায়। রনি না ভীষণ এই আর্ট বিষয়টার মধ্যে বেশি নিজেকে ইনভলভ করতে চায়, ওর ইচ্ছা হয়। ও না ভীষণ ওর ভীষণ একটা ভালো গুণ ছিল, প্রচুর ভালো ডিজাইন করতো, মানে ডিজাইন ইন দ্য সেন্স ড্রেস ডিজাইনিং করতো। আচ্ছা, মানে ওদের পাড়ায় যে কোনো ঠাকুর পুজো বা কারোর বাড়িতে কোনো ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, সেই ঠাকুরের যে ড্রেস হবে, একটা গামছা দিয়ে কেটে অসাধারণ সুন্দর পোশাক বানিয়ে দিত রনি। এটা রনির খুব হাতের ভালো কাজ ছিল, এবার প্রশংসাও করতো। রনির মায়ের আবার সেই বিষয়টা মানে পছন্দ ছিল, ভালো লাগতো না, ভালো, এই কি মেয়েলি জিনিস, এরকম ভাবে দাগিয়ে দেওয়া, যেহেতু একটু পুরোনো সেকেলে দিনের, মানে সেকেলের মেন্টালিটির মানুষ ছিল রনির মা। বাবা সাপোর্ট করতেন কিন্তু রনিকে, কিন্তু রনির বাবা থাকতেন না বাড়িতে, কারণটা উনি একটা সরকারি দপ্তরে, মানে সরকারি হসপিটালের আন্ডারে যেহেতু ওনার ডক্টরিটা করতেন, তাই জন্য উনি থাকতেন একটু দূরে। বাড়িতে থাকতেন রনির দিদি, রনির মা আর রনি, 3 জন। রনির দিদিরও বিয়ে হয়ে গেছে বেশ কিছুদিন আগে, রনির থেকে রনির দিদি বড়। এবার রনির মা আর রনি থাকতো। এবার ওদের মধ্যে না ভীষণ একটা অশান্তি চলতো। আমরা কি দেখি, মানে ছেলে মেয়ের সাথে মা বাবার অশান্তিতে মা বাবাদের উপর রাগ করে ছেলেমেয়েরা জিনিসপত্র ভাঙে। এখানে ব্যাপারটা পুরো উল্টো ছিল, রনির মা জিনিসপত্র ভাঙতো। আচ্ছা, তো এবার রনি সেটা খুব কষ্ট লাগছে। রনি একটু নরম স্বভাবের ছেলে ছিল। এবার যখন এইচএসটা কমপ্লিট হয়, যখন রেজাল্ট বেরোয়, দেখে যে রনি ভীষণ ভালো 86% নাম্বার পেয়ে পাশ করেছে। এবার রনির মায়ের কথা হচ্ছে, তুমি কোনো একটা ভালো সাবজেক্ট নিয়ে বড় মানে ভালোভাবে একটা হায়ার স্টাডি করো, যেমন তোমার জেঠুর ছেলে করছে। আকাশ তখন বিদেশে ছিল, কোনো একটা সাবজেক্ট নিয়ে ও পিএইচডি করছিল। তো রনির মায়ের কথা ছিল, বাড়ির সবাই এত স্টাবলিশ, তোমার মেজো কাকাকে দেখো, মেজো কাকাও একজন একটা মিলের সুপারভাইজার, তারপর জেঠু রেলে জব করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন, আর তোমার বাবা ডক্টর, তুমিও সেরকম সেই পথেই হাঁটো। রনির মায়ের কথাটা ছিল সোজা সাপটা এটাই করতে হবে তোমাকে। রনি সেটা মেনে নিতে পারছিল না। এই অশান্তির চোটে রনির বাবা কিছুদিনের জন্য বাড়ি আসে। তো রনির বাবা কিছুটা হলেও বুঝতো রনিকে, সেই জন্য রনির মাকে বোঝায়, রনিকেও বোঝায় যে ঠিক আছে, তাহলে 1টা বছর তুই গ্যাপ নে, 1টা বছর ভাব, ডিসিশন নে। তোর মাও যখন মেনে নিতে পারছে না, তুইও জিনিসটাকে চাইছিস যে তুইও ডিজাইনিং নিয়ে পড়বি, তো বিষয়টাকে নিজেরা আমরা ঠান্ডা মাথায় মিটমাট করি, ডিসিশনে আসি। তো রনির বাবা চলে যায় যথারীতি। এবার এর মধ্যেই রনির মার একটা নিমন্ত্রণ পড়ে। নিমন্ত্রণটা কি ছিল, রনির দিদির যেহেতু বিয়ে হয়েছিল, বেশ কিছুটা দূরেই বিয়ে হয়েছিল, অনেকটা সময় লাগতো, প্রায় 6-7 ঘন্টা ট্রাভেল করতে হতো রনিদের বাড়ি থেকে। তো রনির মা ওই নেমন্তন্নে যায়। আর নেমন্তন্নটা এমন দিনে ছিল, আমাদের হিন্দু, আমরা যত কম রয়েছি, তা হিন্দুদের কাছে না ওই অমাবস্যাটা সব থেকে ভাইটাল অমাবস্যা, বছরের ভাদ্র মাসের অমাবস্যা, সেই দিনটা ছিল।
রনির দিদির বাড়িতে তারা পুজো যথারীতি, রনিকে নিয়ে যাবে না কারণ রনির মায়ের রাগ, ওখানে গেলে সবাই বলবে যে এখনো ছেলে পড়াশোনা করছে না, ওনার একটা মান সম্মান যাবে, এরকম একটা থিঙ্কিং ছিল। তো রনিও আর যাওয়ার জন্য খুব একটা গা করেনি, আগের দিন খুব অশান্তি হয়েছে। তো রনি আগের দিন মায়ের সাথে খুব কমই কথা বলছিল। তো রনির মা সকাল 6:30 নাগাদ এরকম পুজো টুজো হালকা দিয়ে বেরিয়ে যায়। এবার রনির বড় জেঠিকে বলে যায় যে দিদি তোমাকে ডুপ্লিকেট চাবিটা দিয়ে যাচ্ছি, একটা চাবি রনির কাছে আছে, রনি যদি বিকেলবেলা কোনো বন্ধু টন্ধুর বাড়ি যায় বা খেলতে টেলতে যায়, তুমি এসে সন্ধ্যাটা একটু দিয়ে দিও, ঠাকুর রয়েছে বাড়িতে, নালে ধূপ পড়বে না, এরকম ব্যাপার। তো রনির মা 6:30 বেরিয়ে যায়। সন্ধ্যে 7টা নাগাদ রনির জেঠি রনিদের বাড়িতে যায়, গিয়ে দেখে যে দরজা বন্ধ, যথারীতি দরজা বন্ধ, ধাক্কায় জিজ্ঞেস করে রনি রনি বলে চিৎকার করে, দেখে যে রনি দরজা খুলছে না, তখন বুঝতে পেরেছে তাহলে রনি হয়তো খেলতে গেছে, কোনো বন্ধুর বাড়ি গেছে, ওর মা নেই বাড়িতে, হতেই পারে দেরি হচ্ছে। আর তখন না মানে ভাদ্র মাস, অতটাও তাড়াতাড়ি সন্ধে হয়নি, 6:45 নিজের বাড়ি সন্ধে দিয়ে উনি গেছে। আর ওদের বাড়িটা কিরকম ছিল আমি আগে বলে দিই। একতলা বাড়ি, দোতলা একটাই ঘর, চিলেকোঠা ঘর, সেখানটাতে ঠাকুর ঘর, ওই সিঁড়ি দিয়ে উঠেই ঠাকুর ঘরে যেতে হবে তোমাকে। এবার রনির জেঠি দরজা খুলে সব দুটো ঘর পেরিয়ে এসে যেই ছাদে মানে সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখন দেখছে রনি হ্যাং কন্ডিশনে ঝুঁকছে, রনি সুইসাইড করে নিয়েছে। এবার রনি সুইসাইড করেছে এবং সেটা মানে টাইম যখন দেখেছে, তার সাথে ওর মানে করার সময়টার মধ্যে এতটাই ডিউরেশন বেশি যে রনির কিছু কিছু জায়গা না পচে গেছে, বোঝা যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ব্যবসা গরম পড়ে না ভাদ্র মাসে, মানে অনেকটা সময় না, 6:30 বেরিয়েছে ওর মা, আর সন্ধ্যে 7টার সময় ও জেঠি দেখছে, প্রায় 12 ঘন্টা ডিস্টেন্স হয়ে গেল না। বাড়ি ঘরে দরজা জানলা বন্ধ, একটা ভ্যাপসা ব্যাপার ভিতরে। মানে রনি আগেই এরকম করে ফেলেছে, কিছু একটা তো করেছিল যার জন্য ঘটনাটা করবে, যে মানে মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও ডিসিশন নিয়ে এটা করে ফেলেছে। আর রনি যে মধ্যে না 12 ঘন্টা পর দেখছে না, সকাল 6:30 ওর মা বেরিয়ে গেছে, তারপর তোর বাড়িতে কেউ আসেনি। ওটা তো তাই, ওটা পরে পোস্টমর্টমে বেরায় যে অনেকটা আগে এক্সপায়ার করে গেছে। উনি সকালবেলা গেছেন, পরপরই করেছে, এবং সারাদিন ওই ব্যবসা, হ্যাঁ গরমের মধ্যে বাড়িটা ছিল, কিছু কিছু জায়গা মানে পছন্দ হয়েছে, মাছি বসছিল, বুঝতে পারছি। মানে জেনারেলি যখন দেখা স্টিফ হয়ে রয়েছে চোখ খোলা, যেটি সন্ধ্যাবেলাতে গেছে, এবার গিয়ে যখন দেখছে খুলছে না, তখন উপরে উঠেছে দরজা খুলেছে, ঠাকুর দেবে, লাইট টাইট জ্বালিয়ে একটু সন্ধে বাতি দেবে, দিয়ে এবং গিয়ে দেখছে ওরকম অবস্থায় উঠতে গিয়ে দেখছে রনি ঝুলছে। ওই এরপর ঘটনাটা কি হবে সেটা জানার এক্সাইটমেন্ট আমারও রয়েছে, কিন্তু আপনাদেরকে একটু বলে দিই আপনি কিভাবে আমাদের পডকাস্টে আসবেন এবং কিভাবে আপনার ঘটনা পাঠাবেন। যেভাবে দিব্যেন্দু বলছে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার পাঠানো ঘটনা। আপনি ঘটনা পাঠিয়ে দিলে আমাদের টিম সেই ঘটনা শুনবে, এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আপনি আমাদের পডকাস্ট স্টুডিওতে আসবেন এবং এসে এইভাবেই ঘটনা শোনাবেন আমাদের সকলকে। চলুন এবার আমাদের ঘটনায় ফিরে যাওয়া যাক। লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে নতুন ঘটনা, নতুন এপিসোড আনার জন্য, এবং পাশে থাকবেন আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের। শুরু করা যাক আজকের আবার ঘটনায় ফিরে যাওয়া যাক বেসিক্যালি। তো আমরা রনিকে ওরকম অবস্থায় দেখতে পেলো, ওর যে কন্ডিশনে দেখতে পেলো। এবার দেখার পর তো চিৎকার চেঁচামেচি, রনির মাকে ফোন করা হলো, বেশ কিছুটা টাইম লাগলো, পুলিশ এলো, বডি নিয়ে যাওয়া হলো, রনির কৃত্য সম্পন্ন হলো। রনির কৃত্য সম্পন্ন হওয়ার সঙ্গে মানে সময় মানে যখন বডি নামানো হয়েছিল, রনির ঘর থেকে একটা লেটার পাওয়া যায়। লেটারটাতে ওটা সুইসাইড লেটারই বলতে পারো, সুইসাইড নোটই ছিল। ও লিখেছে ও মাকে খুব ভালোবাসতো, মানে বাবার থেকেও বেশি মাকে ভালোবাসতো। ও মাকে বললো, মা আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। আর একটা কথা বললো যে আমি যে দুনিয়ায় যাচ্ছি সেখানে হয়তো আমি ভালো ছেলে হওয়ার চেষ্টা করব, তোমরা তো মনে হয় তোমাদের সাথে মনে হয় তো আমার ওখানে দেখা হবে, এরমভাবে লিখেছে। ও নিশ্চয়ই হবে এরমভাবে লিখেছিল, মানে ও কনফিডেন্স ছিল কেন, মানে যে দুনিয়ায় ও যাচ্ছে তার সাথে তার মা বাবার সবার দেখা হবে, আমার প্রিয়জনদের সাথে আমার দেখা হবে, আমি সেখানে চেষ্টা করবো আমি যাতে তোমাদের মন মতন একটা ভালো ছেলে হতে পারি, আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না, এটাই রনি লিখেছিল লেটারে। আর দাদাকে বলো আই অ্যাম সরি, কারণ ওর জেঠুর ছেলের সাথে ওর একটা খুব ভালো বন্ডিং ছিল, যে বিদেশে থাকতো, কারণ জেঠুর ছেলে ওকে অলওয়েজ সাপোর্ট করতো। ওর যে ওর ভালো লাগা, এই যে মন্দ লাগা, ওর যে ডিজাইনিং নিয়ে পড়তে চায়, এই কথাগুলো শেয়ার করতো দাদার কাছে, আকাশ, যে রাহুলের বন্ধু ছিল। এবার আকাশ তো দূরে রয়েছে, আকাশ বলতো যে আমি আসছি, আমি এসে কাকিমার সাথে কথা বলবো, কাকিমাকে বোঝাবো, তোর কোনো চিন্তা করতে হবে না, 1টা বছর তো কাকু চেষ্টা করে মানে তোদেরকে সময় দিয়েছে, কাকু খুব বুদ্ধিমানের কাজ করেছে, আমি আসবো, বোঝাবো কাকিকে, কাকি ঠিক বুঝে যাবে, তোকে আমাদের লাইনেই চলতে হবে এমন কোনো কথা নেই। ওর দাদা বুঝতো ব্যাপারটা, সেহেতু দাদার সাথে খুব ভালো বন্ডিং ছিল জেঠুর ছেলের সাথে। আর ভাই তো খুব ছোট, মানে যে ওর মেজো জ্যাঠার ছেলে সে তো ছোট, অতটা, এই জন্য দাদার সাথে ওর বেশি বন্ডিং ছিল। যথারীতি কাজ কমপ্লিট হলো। এবার কাজ যখন করবে, মানে পুরোহিত মশাইকে ডাকা হয়েছে, পুরোহিত মশাই এসে বলছেন, মানে জেনারেলি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে একটা মানুষ আমাদের মৃত্যুর টাইম অনুযায়ী আমাদের দেখা হয় যে কেউ দোষ পায়, কেউ দোষ পায় না। রনি 3 পাত দোষ পেয়েছিল,
মানে একদম ভাইটাল ক্রুশিয়াল, মানে ওর টাইমটা যেটা বলা হচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী, পুলিশরা যেটা বলছে সেই টাইমেই অমাবস্যা লেগেছে, আর সেই বছর অমাবস্যা অনেক সকালবেলা লেগেছিল। আচ্ছা, আর ও 3 পাত দোষ পেয়েছে, প্লাস 3 পাত দোষের পরও যদি এক্সট্রিম কোনো লেভেলের দোষ পায় সেটাকে বলা হয়, আমি যদি ভুল হয়ে থাকি অডিয়েন্স থেকে কেউ যদি আমাকে ঠিক করেও দিতে পারে, আমি যতদূর জেনেছি পুষ্কর বলা হয়। ও পুষ্কর দোষটাও পেয়েছে। আচ্ছা, এখান থেকেই টার্নিংটা মানে শুরু। তো পুরোহিত একবার মেনশন করেছিল এই ধরনের বিদেহী আত্মা কি করে, ওর কাছের মানুষদের কিন্তু ওর কাছে টানার চেষ্টা করে, বারবার করে বলে দেওয়া হয়েছিল। তো ওদের মায়েরা ছেলে হারিয়েছে, সন্তান হারা, অত তখন গা করেনি। বিষয়টা নিয়ে সবাই কান্নাকাটি রোল পড়ছে, দিদি এসেছে, বাবা এসেছে ভীষণভাবে। এবার ওই ঘটনার 1 মাস পর রনির মা আর বাড়িতে থাকতে পারছে না ইন দ্য সেন্স মন খারাপের জন্যই থাকতে পারছে না, রনির মার কোনো প্রবলেম হয়নি। তো রনির মাকে নিয়ে রনির বাবা কোয়ার্টারে চলে যায়, রনির দিদির শ্বশুর বাড়িতে চলে যায়। এবার এই 1 মাস পরে আকাশ আসে। আকাশে এত বড় ঘটনা ঘটে গেছে, ভাইকে হারিয়েছে, ওর একটা যেহেতু কষ্ট ছিল, ওর আসার প্রচন্ড ইচ্ছা ছিল, আসতে পারেনি, অনেক কষ্ট করে, যেহেতু ভিসা পাওয়া, টিকিট পাওয়া এগুলো সম্ভব ছিল না, ও আসে। এবার এসে ততদিনে রনির মা আর বাবা চলে গেছে কোয়ার্টারে। এবার আকাশ এসেছে 1 সপ্তাহ হবে। আকাশ তার মধ্যে কোনো কিছু আনইজি জিনিস দেখেনি। এবার আকাশের একটা অভ্যাস ছিল, রোজ খাওয়া দাওয়ার পর ওই রাস্তাটা দিয়ে, মানে যেহেতু মানে ওদের বাড়িটা যেহেতু মাঝখানে ছিল, তারপরে রনিদের বাড়িটা এন্ডে ছিল, আকাশ কি রাস্তাটা দিয়ে পায়চারি করতো, একটা সিগারেট খেত, রাস্তা দিয়ে পায়চারি করতো, একটা টাইম 15 মিনিট 20 মিনিট পর ঘরে ঢুকে ঘুমিয়ে পড়তো। এটা হচ্ছে আকাশের রুটিন ছিল, ডেইলি রুটিন। সো একদিন রাত্রিবেলা আকাশ এরকম বেরিয়ে হাঁটছে। এবার হাঁটতে ও জেনারেলি 9টা 9:30টার মধ্যে ডিনার করে নেয়, প্রচন্ড টাইম পাংচুয়াল ছিল একটা। তো ও 10টা নাগাদ যখন দেখছে, হঠাৎ করে বাড়িতে ওর মা বাবা দেখছে, আকাশের মা বাবা দেখছে বাড়িতে দুমদুম করে দরজা পেটাচ্ছে। আকাশ দরজা খুলো। তো আকাশের বাবা মা দরজা খুলে দেয়। এবার আকাশ ঘরে ঢুকে রীতিমতন হাঁপাতে মানে ওখানেই দরজা ধরে বসে পড়েছে। এবার এই বিষয়টা জানা গেল, আকাশ কি দেখেছিল সেটা জানা গেছে, রাহুলকে বলেছে পরের দিন। মা বাবাকে তো তখন বলেছে, রাহুল পরের দিন দেখা করতে গেছে, ধুমজ্বর ছেলেটার, উঠতে পারছে না আর বিছানা থেকে। রাহুল দেখা করতে গেছে পরের দিন সকালবেলা, বলছে যে কি হয়েছিল তোর, যে আকাশ তোর কি হয়েছিল, তুই এমন কি দেখেছিস, যে তুই তো হাঁটিস জেনারেলি, আমিও একদিন তোর সাথে জয়েন করি, হাঁটি। তো বলছে কালকে দেখলাম আমি ছোট কাকাদের ঘরের ওখানে গেছি, চিলেকোঠাটা যেহেতু বাইরের দিকে রাস্তার দিকে, আর রনি খুব ডগ লাভার ছিল, কুকুরদেরকে প্রচুর খাওয়াতো, বিস্কুট যখনই যা পেতো খাওয়াতো, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর কিছু ভাত রাখতো, তাদেরকে দিত। রাস্তার কুকুরগুলো সব রনিদের ওই চিলেকোঠার জানলাটা খোলা, ওই দিকে তাকিয়ে লেজ নাড়ছে, কোনো চিৎকার করছে না, লেজ নাড়ছে, কনস্ট্যান্ট বসে আছে। এবার আকাশ পাঁচিল অব্দি গেছে, ঠিক আছে কুকুররা বসে আছে, আমি চেনা জানা মানুষ, কিছু বলছে না। ও যখন টার্ন ব্যাক করতে গিয়ে বাদিকে ফিরে তাকিয়েছে, তখন দেখছে রনিদের বাড়ির চিলেকোঠার লাইটটা হঠাৎ করে জ্বলে উঠলো। রনি হ্যাং কন্ডিশনে ঝুলে আছে, রনির চারিদিকে পোকা মানে ভনভন করছে, আর রনির যে জায়গাগুলো মানে রনির জেঠি দেখেছিল পচে গেছে, সেই জায়গাগুলোতে মানে রক্ত বেরোচ্ছে, মাংস বেরিয়ে রয়েছে, সেই জায়গায় পোকাগুলো বসছে আর সেগুলো থেকে আবার উঠছে। এবার রনি কি করছে, এরকম করে পোকাগুলোকে ধরছে আর খাচ্ছে। ও মাই গড। আবার তারপরে মানে ও কিছুক্ষণ টাইম স্টান্ট হয়ে যাওয়ার পর আরেকটা জিনিস দেখলো, যে আবার মাঝে মাঝে ওই ঘা মতন জায়গাটা থেকে নিয়ে রক্তটা নিয়েও নিজে টেস্ট করছে। আকাশের দিকে ওর মন নেই, আকাশকে দেখেনি, কিন্তু আকাশ দেখতে পাচ্ছে। আকাশ কিছুক্ষণের জন্য ওখানে পাথর হয়ে গেছে। ওই দৃশ্যটা দেখেই ওর সিগারেট হাত থেকে পড়ে গেছে, মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে বাড়িতে এসে মা দরজা খোলো, আমাকে ভিতরে ঢোকাও। তো রাত্রিবেলা বলেছে মা ধুমঝড়, মা তুমি কাছে থাকো, মানে আকাশ মাকে ছাড়া থাকতে পারছে না, একা ঘরের মধ্যে, আর বেরোতে পারছে না। এই ঘটনাটা হলো, দেখলো এরকম, দেখার 1 সপ্তাহের মধ্যে, 3 দিনের মধ্যে আকাশের এই পেটের জায়গা থেকে একটা ফুসকুড়ি বেরোয়। এবার আকাশ সেটা বুঝতে পারে যে হয়তো ইয়েছে, তখনও কিন্তু ওর ভয়টা কাজ করছে, জ্বরের মধ্যেই রয়েছে, ডাক্তার যেমন ভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, জ্বরের ওষুধ দেয়, সেরকম চলছে। আকাশ শুয়েই আছে বিছানায়, হঠাৎ করে ওর মা দেখছে পেটের এখান থেকে একটা ফুসকুড়ি বেরিয়েছে। সেই ফুসকুড়িটা আস্তে আস্তে 1 দিনের মধ্যেই বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তারকে দিয়ে চেক আপ করানোর, পরীক্ষা করানো, 3rd স্টেজ ক্যান্সার। ওকে, ক্যান্সার। ইভেন যেদিন আকাশ মারা গেল, 4th ডেতেই আকাশ মারা গেল। যেদিন মারা গেল সেদিন সকাল থেকে আকাশ বলছিল ভাই এসে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ও তো ভাই বসে আছে আমার জন্য। আর আকাশই রনিকে দেখেছিল। তো মানে রনির সাথে আকাশের তার মানে একটা খুব ভালো বন্ড ছিল, বলতো যে দাদাই একমাত্র আমাকে বুঝেছে। পুষ্কর দোষ পেয়েছে বলে ও নিয়ে যেতে এসেছে, আকাশকে নিয়ে নিল। মানে আমি শুধু ভাবছি যে আকাশ কি দৃশ্য দেখেছিল। এরকম কিন্তু আমরা বহু সময় দেখি যে হচ্ছে একজন মারা যাওয়ার পর সে তার কাছের মানুষদেরকে টানে
নিয়ে যেতে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম মানে ঘটনাও আমি অনেক শুনেছি আর কি। হ্যাঁ, এবং হ্যাঁ। আমি মানে অনেক ফ্যামিলিতেও দেখেছি যে একজন মারা যাওয়ার পরই আরেকজন চলে যায়, এরকম আমি দেখেওছি নিজের চোখের সামনে। এরপরে মানে ঘটনাটা এবার রাহুলের সাথে একটা ঘটনা ঘটলো। কি ঘটলো? আকাশের কাজ হয়ে গেল, আকাশেরও তো মানে কাজ হয়ে গেল মোটামুটি ওই 11 দিনের কাজ যেরকম হলো, যেহেতু অসুস্থ হয়ে মারা গেছে সেজন্য আকাশের কাজটা হলো 11 দিনে। কারণ আমি এই কাজ কেন এত 11 দিনে হলো এটা লাস্টে আমি গিয়ে বলতে পারবো ভালোভাবে, এটা বোঝার একটা বিষয় আছে। রনি যেহেতু সুইসাইড করছিল তাই 3 দিনে তার কাজ হয়েছে, আকাশের কাজ হলো 11 দিনে, কারণ সে অসুস্থ হয়ে মারা গেছে ডিজিজে। রাহুলের বাড়িটা বললাম যে রনির বাড়িটা পিছন দিকটা কমন। এবার রনিদের বাড়িতে দরজা জানলা বন্ধ, কেউ বাড়িতে নেই। সেদিন কি করে চিলেকোঠার জানলা খোলা ছিল, আকাশ দেখেছিল যে চিলেকোঠার, আকাশ যেটা রাহুলকে বলেছিল রাহুল সেটাই বলেছে আমাকে। তো রাহুলের বাড়ির যেহেতু পিছন দিকটা, রাহুলের গ্রামের দিকে এখনো তো কিছু কিছু বাড়িতে আছে বাথরুম বাইরের দিকে থাকে, আর কুয়োতলা ছিল একটা সাইডে কুয়োতলা। আকাশদের যদি রাত্রেবেলায় খুব মানে বড় বাইরে যেতে হয় তাহলে বাথরুমটা ইউজ করতে হবে, আর বাথরুম ছেলেরা বাইরে দাঁড়িয়ে ড্রেনের পাশেও করতে পারে। তো রাহুল বলছে যে আমি তো জেনারেলি মানে খুব জোর টয়লেট পেলে আমি তো বাইরে বেরিয়ে ড্রেনে করে দিই। তো আমার সেদিন খুব রাত্রিবেলা প্রকৃতির ডাক আসে, তো আমি 2-2:30 নাগাদ বেরিয়ে আমি যখন বাথরুমে গেছি কোনো আওয়াজ নেই কিছু নেই, যখন বাথরুম করে কাজ সেরে আমি বেরিয়েছি, আমি হাত পা ধোবো, কুয়ো পাড়ে এসেছি, কুয়ো থেকে জল তুলছি, জল তুলে হাত পাতে জাস্ট জল ঢালবো, হাতে সাবান লাগাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম রনিদের বাড়ির চিলেকোঠার লাইটটা জ্বলে উঠলো। কারণ চিলেকোঠার লাইটটা যেহেতু টুপুরটাতে টিনের শেড দেওয়া ছিল, টিনের ফাঁক দিয়ে আলোটা এসে পড়ে ওদের উঠোনে কিছুটা পড়ছে, আর ওদের বাড়িতে একটা বেশ ভালো মতনই ভালো পাওয়ারেরই বাল্ব জ্বালানো ছিল, যেটার জন্য আর কি ও বুঝতে পারছিল মানে আলো, জায়গাটা আলো ছিল। আর রনিদের বাড়ির ওই চিলেকোঠার ঘর থেকে তো আলো আসছে, আর উপরের ছাদে টিনের চালটাতে মনে হচ্ছে দুটো পশু মিলে লড়াই করছে, লিটারালি দুটো হুলোর মধ্যে যেভাবে লড়াই হয়, মানে একে অন্যকে ছেড়ে কথা বলবে না, মানে পারলে মেরেই ফেলে দেবে, তখন এরকম লড়াই হচ্ছে, মানে মনে হচ্ছে না মানে প্রচন্ড একটা নৃশংস লড়াই হচ্ছে। লড়াইটা হচ্ছে ও প্রায় 2 মিনিট ধরে সেটা ওয়াচ করতে করতে হঠাৎ করে জিনিস দুটো রোল খেতে খেতে নিচে পড়লো। নিচে পড়ার পর যখন ও তাকাচ্ছে, আলো তো পড়ার কথা, দেখার কথা কিছু নেই। এবার ও ওইদিকে আরো এগোতে যাবে, সঙ্গে সঙ্গে দেখলো ওর পিছন থেকে ওর বাবা হাত টেনে ধরেছে, যে কোথায় যাচ্ছিস তুই? বলছে দেখো দুটো বিড়াল মারপিট করতে করতে নিচে পড়লো, আর রনিদের বাড়ি দেখো ওই ঘরটা থেকে আলো বেরোচ্ছে। ওর বাবা বলছে কোথায় আলো? কোনো তো আলো নেই এখানে, তুই কি দেখছিস, কি ভুল বকছিস? এবার রাহুলের বাবার রাজমিস্ত্রি হলো, রাহুলের বাবা একটা ছোটবেলা থেকে রাহুলের যে ঠাম্মা ছিল তার কাছ থেকে একটা গুণ পেয়েছিল, উনি না ওই মানে টুকটাক ঝাড়ফুঁক জানতে, ওই হাওয়া বাতাস লাগা, নজর কাটানো, এই বিষয়গুলো জানতে। রাহুলের বাবা কিছু বুঝতে পেরে বলেছিল তুই তাড়াতাড়ি ঘরে চল, তোর কি কাজ বাকি আছে, আমি দাঁড়িয়ে আছি, তুই করে চল। হাত পা ধুয়ে রাহুলকে ঘরে নিয়ে আসে, রাহুলের দম জ্বর। 3 দিন রাহুল বিছানায় রয়েছে, রাহুলের বাবা প্রচন্ড চেষ্টা করছে, কাজ বাদ দিয়েছে, উনি গরিব মানুষ, মানে রাজমিস্ত্রি ডেলি মানে বলছে আমার বাবা খুব কষ্ট করে না গেলে টাকা পাবে না। তো রাহুলের বাবা রাহুলের জন্য সময় দিচ্ছে বাড়িতে। এবার রাহুল সুস্থ হলো ঠিকই, ঝাড়ফুঁকের জন্য হোক কি ডাক্তারের ওষুধে হোক সেটা জানা নেই। রাহুলের বাবা বিছানায় পড়ে গেল। রাহুল ওঠার পর রাহুলের বাবা 3 দিন ছিল, সেও 3 দিন ছিল বিছানায়। বললো যে যাক আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম, তোরা এক কাজ করিস, ওকে ডেকে বলেছিল রাহুলকে, রাহুলের মাকে, তোরা এক কাজ করিস, এই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাস, এই বাড়ি মাটি পুরো নষ্ট হয়ে গেছে, একই মাটি তো টাচ রয়েছে, কোনো তো আমাদের ডিস্ট্রিবিউট করা নেই, দুটোর মধ্যে কোনো ব্যারিয়ার নেই, পুরো নষ্ট হয়ে গেছে, সবাইকে টেনে নেবে, তোকেও টেনে নিত, আমি আমার উপর নিয়ে নিয়েছি, তোকেও টেনে নেবে। 3 দিনের মধ্যে রাহুলের বাবা মারা যায়। রাহুলের মা আর রাহুল অসহায়, মানে লিটারেলি রাহুলকে পড়াশোনা ছাড়তে হয়, মানে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে রাহুলরা যায় আর কি। আর রাহুলের মা তারপর থেকে ঘন ঘন অসুস্থ হতে থাকে। এবার গেল এই ঘটনা গেল। এবার রনির যে মারা গেছে সুইসাইড করে, তার যে আরেক কাকা, যার ছেলে আর কি একদম ছোট, সেই কাকার ঘটনা, মানে বাচ্চাটা যার বাবা মানে যার একদম ছেলেটা একদম ছোট, বাড়ির ছোট। রনির মা বাবা তো থাকে না, এবার রাহুলের মানে রনিদের গলির ফার্স্ট বাড়িটাই হচ্ছে রাহুলদের ওই মেজো কাকার। আর মেজো কাকা হচ্ছে একটা চটকলের সুপারভাইজার। এবার সুপারভাইজার যেহেতু উনি ছিলেন, ওনার প্রচুর নেমন্তন্ন পড়তো, কারোর বাড়িতে অনুষ্ঠান হলো, যেহেতু ওদের কোম্পানির বা ওই ফ্যাক্টরির যা মিলের যারা থাকতো আর কি নেমন্তন্ন পড়তো, যেহেতু একটা উনি উঁচু পোস্টে ছিলেন। তো একদিন উঁচু পোস্ট এরকম একটা বিয়ে নেমন্তন্ন আসে ওনার কাছে। তো বিয়ে নেমন্তন্ন আসে, ও ওনার কাকিকে বলে যে আমি তো বিকেল অবধি ডিউটি করি, যেরকম 6টা 6:30 অবধি ডিউটি করে আমি ড্রেস নিয়ে যাচ্ছি, চেঞ্জ করব, একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো রাখবো, ডিউটির জামাকাপড় রেখে একসঙ্গে বিয়ে খাবো, আর আমার বন্ধু যারা বাকিরা যাবে আমরা গাড়ি
গাড়ি করে আমাকে বলেছে মেন রোডে নামিয়ে নেবে, আমি এইটুকুতে হেঁটে চলে আসবো, আর তোমাকে কল করবো, তুমি দরজা খুলো। এবার রনির কাকি জেগে রয়েছে সেই হিসাব করে। রনির কাকির সাথে লাস্ট কথা হয়েছে যখন রাত 12টা বাজে, কারণ রনির কাকি ফোন করছে যে কি গো এত দেরি হচ্ছে, বলছে এই তো নামছি আমি বাড়ির সামনে স্টপেজের সামনে। এই যে একজন বন্ধুর নাম করে বলে যে তো ওনার সাথে কথা বলে এবার নামলাম আমি গাড়ি থেকে। নামলো, 12টার সময় নেমেছে, কল এসেছে, 12:30 বেজে গেছে, 1:45 বেজে গেছে। রনির বাবাকে রনি বলছে রনির কাকাকে ফোন করে আর ফোনে পাওয়া যাচ্ছে না। রনির কাকি পাগলের মতন ফোন করছে। তখন রনিরা তো নেই, রনির মা বাবা তো আর নেই, এখানে থাকে না। তো রনির আরেক যে বড় জ্যাঠা রয়েছে, যার ছেলে মারা গেছে আকাশ, তাদেরকে ফোন করে রনির কাকি, যেহেতু ওদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল। যে ফোন করে বলছে যে দিদি, যে তোমার ঠাকুরপো তো আসার কথা, এখনো পর্যন্ত এলো না। ও 12টার সময় কিন্তু বলেছে ও মেন রোডে নেমে গেছে, ও এখন আসছে না কেন, কারণটা কি? মানে আমার খুব টেনশন হচ্ছে, তোমরা কিছু একটু করো, একটু বেরোই, চলো দেখি কোনো কারোর কেউ বিপদে পড়েছে সেখানে চলে গেল নাকি, এরকম হতে পারে। কারণ রনির যেহেতু বাড়ির মানে হ্যাঁ আর যেহেতু ওরা একটু বিত্তশালী পরিবার ছিল, কারো কেউ বিপদে পড়লে ওদের কাছে আসতো সবাই। আর যেহেতু খুব ভালো সম্পর্ক ছিল, সবার মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। এবার তো ওরা খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে। সামনের বাড়িটা ছিল কল্যাণবাবুর, মানে রনিদের মানে ওই গলিরই অপোজিট মুখোমুখি যে বাড়িটা বলছি, মানে রনিদের যে প্যাটার্নটা, এদিকে তো রাহুলদের বাড়ি, রনিদের বাড়ির উল্টো দিকে যে বাড়িটা, সেটা হচ্ছে কল্যাণবাবুর বাড়ি থেকে কল্যাণবাবুর স্ত্রী কল্যাণবাবু বেরিয়ে এসেছেন। যেহেতু সবাই মধ্যে ভালো সম্পর্ক, সবাই খুঁজতে ওনারা বললেন তো একবার গলিটার পিছনের দিকে দেখি তো। পিছনের দিকে গেছেন, দেখছে তেঁতুল গাছটা যে রয়েছে ডেড এন্ডে, তেঁতুল গাছের তলায় উনি সোজা হয়ে স্টিফ হয়ে শুয়ে রয়েছেন। একটা সাদা শার্ট পরেছিলেন, উনি এক্সপায়ার করে গেছেন, চোখগুলো খোলা, মুখটা হা করা, আর বুকের এই জায়গাটাতে একটা 5 আঙ্গুলের একটা দাগ, ব্ল্যাক। মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায়, চিৎকার করে সবাই, যে মানে চিৎকার চেঁচামেচি হয়, সবাই মিলে নিয়ে যাওয়া হয়। জানতে পারা যায় যে উনি হার্ট ফেল করেছে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু একটা দেখে। এবার কী দেখেছিলেন সেটা তো আর জানা যায়নি, উনি তো মারা গেছেন। চোখ টোক খোলা ছিল, লাল হয়ে গেছে, এটা হচ্ছে কথা। গেল কতজনের মৃত্যু হলো? 4 জনের। এরপরের ঘটনাটা হচ্ছে আরো আশ্চর্যজনক, এটা তো ওর বংশের মধ্যে হচ্ছিল। এবার ওই কল্যাণবাবুদের বাড়িটা অনেকটা জায়গা নিয়েছিল, মানে কল্যাণের বাবুর বাড়িটা ধরো শুরু হচ্ছে রনিদের বাড়ি, মানে রনির জেঠুর বাড়ির অপোজিট সাইড থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে রনিদের বাড়ি গিয়ে, কারণ অনেকটা জায়গা নিয়ে ওদের বাড়ি ছিল। এবার ওদের যে এই মানে শেষের দিকের পোর্শনটা ছিল, ওই জায়গাটাতে একটা ফ্যামিলি ভাড়া আসে, 1.5খানা ঘর মতন ছিল। কে ভাড়া আসে? একজন ছেলে, তার ওয়াইফ, তার বোন, দাদা বৌদি আর ননদ। আচ্ছা, মেয়েটার নাম ছিল স্নেহা, প্রায় 1 মাস রয়েছে। এবার স্নেহার সাথে একটি ছেলের প্রেম ভালোবাসা ছিল। এবার এটা একটা কোনো পরবর্তীকালে জানা যায় আর কি, স্নেহা প্রেগনেন্ট হয়ে যায়। আচ্ছা, প্রেগনেন্ট হয়ে যায়, ছেলেটির বাড়ি থেকে মানতে চাইছিল না, কিন্তু ছেলেটি খুব লয়াল ছিল ওদের প্রতি। তো বলেছিল যখন মা বাবা মানছেই না, তোমার মানে ছেলেটির বাড়ির কাছাকাছি ওরা, যেহেতু ওদের বাড়ি ছিল তাই জন্য ভাড়া নিয়ে চলে আসে। আর দাদা বৌদি খুব সাপোর্টিভ ছিল স্নেহার, যেহেতু একটা মাত্র বোন, আর বৌদিও খুব ভালোবাসতো স্নেহাকে। তো এবার ওদের বাড়ির নিয়মটা কি ছিল, যে রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর না, গ্রামের দিককার মানুষরা কি করে বাসন মেজে রাখে, প্রত্যেকের বাড়ির পিছনে একটা করে, বাসন মাজে ওরা, কুয়োতলাটা ছিল, কুয়োতলায় রোজ রাত্রিবেলা নিয়ম ছিল, নয় স্নেহা বাসন মাজবে, নয় ওর বৌদি বাসন মাজবে, একজন দাঁড়িয়ে থাকবে। স্নেহা দাদা কিছুক্ষণ রেস্ট নিত, ওরা দুজন আসতো, তারপরে ওরা যে যার মতো ঘুমিয়ে পড়তো। এবার স্নেহা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, কারণ ও যেহেতু অন্তঃসত্ত্বা ছিল, বৌদি করতে দিত না, রাত্রিবেলা ওকে বাসন মাজতে। স্নেহা শুধু দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে ফোনে কথা বলতো। এবার স্নেহার বয়ফ্রেন্ডের কি একটা স্বভাব ছিল, মাঝে মাঝে সারপ্রাইজ দিত, কোনো একটা গিফট নিয়ে বাড়ির সামনে চলে এলো, বা স্নেহাকে বললো একটা জিনিস এনে রান্না করে হয়েছে বাড়িতে, বেশি করে হয়েছে, আমি তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি, এরকম ব্যাপার ছিল ওদের মধ্যে। তো গেটের সামনে আসতো, এবার যেহেতু আস্তে করে ডাকতো, কারণ ওরা ভাড়া থাকে, একটা মালিক জানতে পারবে, একটা বিষয়টা খারাপ লাগবে বিষয়টা। তো তাই জন্য স্নেহার বৌদি এই বিষয়গুলোতে সাপোর্ট করতো। তো স্নেহা আর বৌদি দেখছে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ও বৌদিকে বললো, বৌদি ছেলেটার নাম ধরে বললো, ও বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ও আমাকে কিছু দেবে বলছে, আমি একটুখানি আসছি। বললো যে ঠিক আছে, আমি বাসন দিয়ে ঘরে যাচ্ছি, তুই 5-10 মিনিটের মধ্যে চলে আয় কিন্তু। এবার স্নেহা বেরিয়ে গেছে, স্নেহার বৌদি যথারীতি ঘরে এসেছে, বাসন টাসন মেজে বেশ 15 মিনিট পর এসছে। আসার পর দেখছে স্নেহা ফেরেনি। 11:30 নাগাদ ধরো স্নেহা বৌদিকে বলে গেছে, 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, 1টা বাজে যাচ্ছে, তখন ওর দাদাকে বলেছে, কি গো স্নেহা এতক্ষণ তো কথা বলে না, আর ওরা দুজন মানে কথা বলবে, এত কি কথা বলতে, তো ফোনে সারাদিন কথা হচ্ছে, তো এখন তো ফোনে কথা হওয়ার ওদের কথা নয়, এতক্ষণ তো কথা হওয়ার কথা নয়, চল তো বাইরে বেরিয়ে দেখি। এবার স্নেহার বৌদি আর স্নেহার দাদা দুজন মিলে বাড়ির বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। ওরা তখন ভাবে কি, ওরা কি গল্প করতে করতে দুজনে মিলে এতটাই বিভোর হয়ে গেছে যে রাস্তার দিকে চলে গেছে, মেন রোডের দিকে চলে গেছে, চলো তাহলে মেন রোডের দিকে হেঁটে যায়। ওরা দুজনে হাঁটতে হাঁটতে এগোচ্ছে।
এগোতে 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 মেন রোডের কাছে এসেছে। আসার পর দেখছে যে কেউ কোথাও নেই, ওখানে 5-10 মিনিট দাঁড়িয়ে যেত। স্নেহার বৌদির মনে হয়েছে স্নেহা তো ফোন রয়েছে কাছে, তার আমি একটা ফোন করি। তো তখন উনি ওনার হাতের দিকে তাকিয়ে দেখে ফোনটা বাড়িতেই ফেলে এসেছে। স্নেহার বৌদি তখন ফোন আনার জন্য ব্যাক করে। তো দাদাকে বলে তুমি এখানে দাঁড়াও, ওদের দুজনকে যদি আসতে দেখো তাহলে তুমি বলবে ওদেরকে ওকে স্নেহাকে নিয়ে বাড়ি চলে এসো, আর নাহলে ফোন করছি স্নেহাকে, দেখি ও কোথায় আছে। ও বেরোনোর আগে কল করেছিল, তখন কিন্তু স্নেহাকে পাইনি ফোনে। স্নেহা ফোন তোলেনি, বেজে গেছে রিং। যাই হোক না কেন, যখন ও ব্যাক করে আসছে, ব্যাক করতে করতে হঠাৎ করে লাস্ট যে গলির নাইট ল্যাম্পটা রয়েছে সেইখানটাতে তাকিয়ে স্নেহার বৌদি হঠাৎ করে চিৎকার করেছে। বা চিৎকার করাতে বাড়ির মালিক বেরিয়েছে, কারণ ওনার হাজবেন্ড তো রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছে, ওনার শোনার কথা না। তো মানে বাড়িতে গেট খুলে ঢুকতে যাওয়ার আগেই রাস্তার লাইটটার দিকে নজর পড়েছে, দেখছে স্নেহা যে ওড়নাটা গলায় মানে গায়ে দেওয়া ছিল সেটা গলায় দেওয়া অবস্থাতে হ্যাংড অবস্থায় রয়েছে তেঁতুল গাছ থেকে। মাই গড, ওই তেঁতুল গাছটাতে। আর স্নেহার হাতে একটা মুঠো ওই যে ফোনটা ছিল কোয়ার্টি কিপ্যাড, যেহেতু ওদের অবস্থা অতটা ভালো ছিল না, কোয়ার্টি কিপ্যাড একটা ফোন ছিল, ওই ফোনটা শক্ত করে ধরা। আর পরবর্তীকালে যখন স্নেহার বডি নামানো হয়, ফোনটা নেওয়া হয়, স্নেহার ফোনে কোনো ওর বয়ফ্রেন্ডের নাম্বার থেকে কল আসেনি। ও শক্ত করে ধরেছিল। বৌদির মিস কল গুলো আছে। কত রকম অলৌকিক ঘটনা চারিপাশে ঘটে, মানে তাই ভাবছি। স্নেহার ফোনে ওর বৌদির মিস কল গুলো রয়েছে। বৌদি যে যখন ও আসছে না বাড়ি তখন কল করেছিল, যে সেই টাইপের মিস কল গুলো রয়েছে। কিন্তু যে ওই 11টা নাগাদ বা মানে তার আগে যে ওর বয়ফ্রেন্ড ফোন করে যে কথা বলছিল, কার সাথে কথা বলছিল, ওর বৌদির প্রশ্ন তাই। তো এটা একটা ঘটনা। তো 5 জনের মৃত্যু হলে এবার তো গোটা পাড়ায় শোরগোল পড়ে গেল, মানে যেহেতু একটু পাড়াগা এরিয়া, মানে ওরা বুঝতে পারেনি 1 বছরের ডিউরেশনে এতগুলো ঘটনা ঘটে। আমরা যখন ছোট ছিলাম, আমার মামা বাড়ি হচ্ছে বেলেঘাটা চত্বরে, তো সেখানে একটা জায়গা ছিল কাঁঠালতলা জায়গাটার নাম। ওই কাঁঠালতলায় আমরা ছোটবেলায় যেতে ভয় পেতাম, এবং গোটা পাড়ার মধ্যে একটা টেরার ছড়িয়ে গেছিল যে কাঁঠালতলাতে একটা ছেলে আর কি ওখানে মারা গেছিল। তারপর থেকে কাঁঠালতলাতে যারাই যেত কিছু না কিছু দেখতো, এবং অনেকের সাথে অনেক কিছু ঘটেছে। এবার দেখুন, এন্টারটেনমেন্টের জন্য তো ভালোই লাগে একটা গল্প শুনতে, এক্স্যাক্টলি, যাদের মধ্যে দিয়ে যাদের উপর দিয়ে যাচ্ছে তাদের, কিন্তু হ্যাঁ মানে এই ধরনের আমি রিয়েল দেখেছি হতে, যে সবার মধ্যে একটা টেরার এসে গেছে, সবাই ভয় পেয়ে রয়েছে অলরেডি, যে কিছু একটা হচ্ছে, কিছু একটা অলৌকিক ঘটছে, কিছু একটা অদ্ভুত ঘটছে। যাই হোক, আমি যেটা বারবার বলি, প্রেতকথার ঘটনাকে আপনি ঘটনা হিসেবে নেবেন না গল্প হিসেবে নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ আমরা বলি না কখনো যে ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আপনার উপর। প্রেতকথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু এই যে ঘটনাগুলো আমরা কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে, দিব্যেন্দু হোক বা অনন্যা হোক বা হরপ্রিয়া হোক বা যেই হোক না কেন, ওরা যারা ঘটনা কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে শুনে আসে, ডেফিনেটলি ওদের সেই ঘটনাটা শুনে ভয় লাগে বা কোনো ইম্প্যাক্ট হয় বা অদ্ভুত লাগে, তাই জন্যই ওরা সিলেক্ট করে এটা প্রেতকথায় বলবে। আপনিও এভাবে আমাদের এখানে এসে ঘটনা বলতে পারেন। আজকের ঘটনা আশা করছি এনজয় করছেন যথেষ্ট, আমি নিজে খুব এনজয় করছি। আমি জানতে চাই, এই 5টা মৃত্যু হয়ে যাওয়ার পর গ্রামে প্রত্যেকটা মানুষ এই ঘটনাগুলোকে নিয়ে এত কনসিয়াস হয়ে যাওয়ার পর, এরপর প্রত্যেকটা মানুষ কি ডিসিশন নেয়। শুনতে থাকুন আজকের পডকাস্ট, দেখতে থাকুন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। পৌঁছে যাই দিব্যেন্দুর কাছে। কি হলো তারপর? এরপরে তো সবাই নড়ে চড়ে বসে, কারণ এটাতে একটা প্রচন্ডভাবে আতঙ্কিত হয়ে পড়েছে সবাই, যে এরকম ভাবে পরপর 5 জন মারা গেল। আর যে মেয়েটা 1 মাস আগে এলো জাস্ট রেন্টে থাকার জন্য, সেই মেয়েটারও এরকম ভাবে অস্বাভাবিক অন্তঃসত্ত্বা মেয়ে। এইবার তখন নড়ে চড়ে বসাতে 2-3 জন তান্ত্রিককে, মুসলিম কবিরাজদেরকে ডাকা হয়েছিল, তারা কেউ কিছু করতে পারেনি। তখন একজন বলে গেছিলেন আর কি, একজন জ্যোতিষী বলেছিলেন, মানে যারা আর কি তন্ত্র চর্চা করেন, তিনি বলে গেছিলেন যে এটা আমাদের এত মানে উঁচু লেভেলের কাজ, মানে উঁচু মার্গের একজন তন্ত্র লেভেলে যারা কাজ করে, মানে হায়ার পাওয়ার নিয়ে যারা কাজ করে তার কাজ, এটা আমাদের হাতে মানে ছোটখাটো মানুষকে দিয়ে এটা হবে না। কারণ এটা অনেকটা ডিউরেশনে হয়েছে, মানে অনেক দিন হয়ে গেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 1 বছরের মধ্যে 5টা মৃত্যু, 1 বছরের মধ্যে রনির মৃত্যুর পর থেকে 1টা বছরও হয়নি 5 জন মারা গেল, 5 জনকে নিয়ে নিল। তো এরপর প্রথমে ইনিশিয়েটিভটা বেশি নেয় হচ্ছে রনির জ্যাঠামশাই, যার ছেলে হচ্ছে আকাশ। এবার আকাশের বাবা মা এই বিষয়টা নিয়ে প্রথমে রনির বাবা মাকে আসতে বলে, বারবার করে বলছে যে তোরা ওই বাড়িতে ঢুকিস না, তোরা আমাদের বাড়ির কাছেই থাকা, আমার তো এখন ছেলে নেই, আমার বাড়ি ফাঁকা,
তো আমার বাড়িতেই থাক। তো রনির বাবা মা আসে। রনির জেঠু যেহেতু একজন রেলের এমপ্লয়ি ছিলেন, ওনার এক কলিগের সাথে উনি এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে করতে ওনার কলিগের যে মানে গুরুদেব আছেন, উনি একজন সন্ন্যাসীর সন্ধান দেন যিনি কাশিতে থাকেন। আচ্ছা, কাশিতে থাকেন বলছে যে আমি যা শুনছি, মানে পুরো ঘটনাটা যেহেতু উনি বিস্তারিত শুনেছিলেন ওনার কলিগের গুরুদেব, তো উনি বলেছেন আমি যা শুনছি এটা মনে হচ্ছে ওই বাবাজি ছাড়া, মানে উনি আমাদের থেকেও অনেক উপরে রয়েছেন, উনি অনেক বড় তপস্বী, উনি যদি পারেন তো কিছু করতে পারেন, বিধান দিতে পারেন। তো উনি তো আসবেন না, যারা কাশিতে থাকে আর কি, তারা সবকিছু ত্যাগ মোহমায়া ত্যাগ করে তারা সম্পূর্ণ জীবনটা মানে মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত করে দিয়েছেন, আসবেন না। মানে ওনাকে রীতিমতন সবাই মিলে গিয়ে মানে একটা এলাকা পুরো আতঙ্কিত, এরকম ভাবে 5-5টা প্রাণ চলে গেছে। বারবার করে বোঝানো হয়, উনি কোনো টাকা নিতে চান না, যে ঠিক আছে আমি যাচ্ছি, যদি দেখি আমার কোনো কাজ নেই আমি চলে আসবো। তো ওনাকে নিয়ে আসা হয়, নিয়ে আসা হওয়ার পর আসার পর উনি জাস্ট গলিটা দিয়ে যাতায়াত করেন, কিছুক্ষণ যাতায়াত করেন, কিছুটা বোঝেন, কিছুটা মাটিটা ধরেন, মানে রনির বাড়ির সামনের মাটিটা ধরেন। রাহুলদের বাড়ির পিছনে যে তখনও কিন্তু রাহুলরা রয়েছে, রাহুলরা কোথাও যেতে পারেনি বিক্রি করে, কারণ ওদের যাওয়ার মতন অবস্থা ছিল না। রাহুলের মা একটা রান্নার কাজ নেয়, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, মানে অসুস্থতা লেগেই থাকতো ওদের পরিবারে। রাহুলের পড়াশোনা ছাড়তে হয়, ও একটা ছোটোখাটো ক্যাটারিং করতো, এরকম চলছিল ওরা কি, পড়াশোনাটা বাকিও ছিল। তো সন্ন্যাসী আসা মানে ওই বাবা আসার পর উনি কি করলেন, কাশীর যে মহারাজ এসেছিলেন উনি কি করলেন, যে রনির বাড়ির মাটিটা নিলেন, নিয়ে শুকলেন, কিছু একটা বুঝলেন, উনি ভাইবস লক্ষ্য করলেন, খালি পায়ে হাঁটলেন কিছুটা, বললেন উনি তারপরে এলেন বাড়িতে, রনি জ্যাঠাদের বাড়িতে এসে উনি বসলেন, বসে বললো যে এই তো মানে তোদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়ার পর মানে তোরা মানে ইনিশিয়েটিভ নিয়েছিস, এতগুলো প্রাণ তো বেঘরে চলে গেল, তোরা খোঁজ নিয়েছিস, প্রত্যেককে জিজ্ঞেস করেছে, তুই বলছিস যে তোর ছেলে অসুস্থ হয়ে মারা গেছে, তোর ছেলে অপঘাতে মারা গেছে, তোর ছেলেকে মেরে ফেলেছে, তোর দেওরকেও মেরে ফেলেছে, তোর দেওরের সেরিব্রাল অ্যাটাক হয়নি, যে রাহুলের বাবা যে জ্বরে মারা গেছে, রাহুলের বাবাও জ্বরে মারা যায়নি, অপঘাতে মৃত্যু হয়েছে। তোরা এখন যে তোদেরকে শুধু বলবো গয়া গিয়ে পিণ্ডদান করে আয়, সেটাতে তোদের কোনো কাজ হবে না। ও উগ্র পিশাচে পরিণত হয়েছে, উগ্র পিশাচে, ও পাওয়ার পেতে পেতে, আর ও এই যে মারছে এই যে জিনিসগুলোকে, ওর সাথে তো সোল কালেক্ট করছে, ও সোল কালেক্ট করতে করতে ওর পাওয়ার প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। এখন ছোটখাটো মানুষের মানে ছোটখাটো মানে যারা যোগী আছেন তাদের কাছে ও বদ্ধ নয় কোনোভাবেই। সো তখন বললো যে কি মানে অনেকটা তো বাড়িয়ে ফেলেছিস, তোরাই বাড়িয়েছিস, 1 বছর হয়ে গেল, আর তোদের পণ্ডিতজি কিছু বলেনি, ছেলেটা যখন মারা গেছে সেই টাইম অ্যান্ড ইয়ে নিয়ে, ও তো পুষ্কর পেয়েছে, আর তোরা পুষ্করটাকে এত হালকাভাবে নিয়েছিস। পুষ্কর মানে তোদের তো মানে ভাগ্য ভালো, এখনো পর্যন্ত তোদের বংশের সবাই বেঁচে আছিস, এতদিন তো তোদের বংশ নিশ্চিহ্ন করে দিত, মানে কিছুটা ডিস্ট্রাক্টেড হয়ে অন্যদের উপর দিয়ে চলে গেছে। তোদের বংশ থেকে একজনই গেছে, 2টো ছেলে গেছে, যে গেছে তারপরে তোদের বংশ থেকে একজনকে নিয়েছে আর 2জনকে নিয়েছে, সরি ওর মেজো জ্যাঠাকে নিয়েছে, মেজো জেঠুকে নিয়েছে, যাই হোক গেল। তো তখন তো উনি কি বলেন, মায়ের পুজো করার সিদ্ধান্ত নেন আর মহাদেবের পুজো করেন, সামথিং রক্ষাকালী, মায়ের ওই রূপটা হচ্ছে রক্ষাকালী, যেটা হচ্ছে পুজো হয়ে ভোরবেলাতেই বিসর্জন দেওয়া হয়। তো রক্ষাকালী পুজো করা হয়, আর 3 দিন প্রায় হোম চলে। রক্ষাকালী লাস্ট দিন মানে 3 দিন হোম হয়, তারপর শেষ দিনের দিন রক্ষাকালী পুজো হয়ে মাকে বিসর্জিত করা হয়। বলেন যে মা এই এনার্জিটা নিয়ে কোনোভাবে গেছেন। আশ্চর্য ব্যাপার হচ্ছে যেই মুহূর্তে মানে পাড়ার সব ম্যাক্সিমাম পুরুষেরাই ওই বিসর্জনের সাথে গেছিল, কিছু মহিলারা বাড়িতে ছিল, রনি যে একজন জেঠিমা বাড়িতে ছিল, বড় জেঠিমা যে আকাশের মা বাড়িতে ছিল, আকাশের মা বলছে অবিশ্বাস্যভাবে যখন মা মনে হয়তো বিসর্জিত হয়েছেন, উনি তো জানেন না এক্সাক্ট টাইম দেখেননি, বলছে তেঁতুল গাছের সবকটা পাতা ঝরে পড়লো। ওকে, মানে জেনারেলি আমিও দেখেছি আমাদের ওদিকে মফস্বল এরিয়াগুলোতে পাতা বিক্রি হয়, মানে বান্ডিল মানে বড় বড় বান্ডিলের পাতা নিয়ে যাচ্ছে, মানে প্রচুর বিক্রি হয়, এরকম পাতা বিক্রি করার জন্য লোকজন আসে, পাতা বিক্রি মানে আপনারা কি পাতা বিক্রি করাবেন, এরকম ভাবে বাড়িতে জিজ্ঞেস করতে আসে। যেভাবে পাতা মানে বিক্রি হয় সেরকম ভাবে পাতা যে লাট থাকে, ওরকম তেঁতুল গাছে একটা পাতা ছিল না, সব ঝরে পড়ে গেছে। তারপর গিয়ে এই পুজোটা হলো, এই মহাযজ্ঞ হলো, তারপর গিয়ে প্রত্যেকের নামগোত্র ধরে ইভেন রাহুলের বাবারও নামগোত্র ধরে, এই ব্যবস্থাটা মানে ওদের মধ্যে এতটাই ভালো সম্পর্ক ছিল, আর ওদের যেহেতু অবস্থাটা ভালো ছিল, রাহুলদের ব্যাপারটাও ওনারাই হেল্প করেন, মানে এই রনিদের বাড়ির লোকেরা। এমনিতে তো ভালো সম্পর্ক ছিল পাড়ায় সবার সাথে, এবং তারপর থেকে ওই এরিয়াটা এখন আপাতত মুক্ত। মানে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে ওরা কেউ আর ওখানে থাকে না, রনিদের ফুল ফ্যামিলি ওই জায়গা থেকে বাড়ি বিক্রি করে চলে গেছে, কারণ এত কষ্টের মানে 3টে ফ্যামিলি থেকে কিছু না কিছু হারিয়েছে। ওই ফ্যামিলি থেকে রনি মারা গেল,
সুইসাইড করলো। ওর মেজু জেঠু মারা গেল, আর এদিকে ওর বড়দা বড় জ্যাঠার যে ছেলে, প্রত্যেকেই ফ্যামিলি থেকে, মানে ওদের ফ্যামিলি থেকে একজন করে প্রত্যেকের ফ্যামিলি থেকেই গেল। সো ওদের বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর আবার তারা যারা জায়গা কিনে বাড়ি করেছে তারা এখন দিব্যি আছে, ভালোই আছে। কারণ উনি ওই জায়গাটাকে বন্ধ করে, মানে বন্ধন যেটাকে বলে, বন্ধন করে যথেষ্ট শান্তি সস্তায়ন করে ফেলেছে। যে কিনেছে ওই জায়গাটা, হ্যাঁ না, ওনাকে জানিয়ে দেওয়া হয়েছিল, ইতিহাসটা জানি, হ্যাঁ জানিয়ে দেওয়া হয়েছে, মানে ওদের পাড়ার লোকেরা এটা অনেস্টির সাথে, হ্যাঁ এটা বলেছে, এটা আমি জানি। এন্ড এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক জায়গায় আমরা শুনি যে এরকম ঘটনা থাকলে কেউ বলে না বিক্রি করে দেওয়ার জন্য, বাট ওরা পুজো করিয়েছে, ইভেন ওদেরকেও বলেছে আপনারা কিন্তু ভালোভাবে পুজো করে আপনাদের যেরকম যথাবিধি মেনে আপনাদের পরিবারের যা নিয়ম, আপনাদের বাড়ির গৃহপ্রবেশের যা নিয়ম, সেগুলো করেই আপনারা বাড়িতে যাবেন। তারা ভালো আছে এখন, তো হয়তো 3-4 বছর হয়েও গেছে। আরে আমি রিসেন্ট একটা ঘটনা শুনেছি, একটা গাড়ি কিনে এরকম ফেসে গেছে, কথা তাই, আচ্ছা এই পডকাস্টেই। আচ্ছা, তবে এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা শুনে আমার মানে সত্যি বলবো আমার খুব ভালো লেগেছে, ঘটনাটা দারুণ লেগেছে। আমি জানি না অডিয়েন্সের কিরকম লেগেছে, বাট অ্যাজ আ ঘটনা আমি অবাক, মানে ঘটনাটা প্যাথেটিক, কিন্তু আমার অ্যাজ আ ঘটনা খুব ভালো এবার লেগেছে। ও বলেওছে খুব ভালো। এবার জিজ্ঞেস করো রাহুলের সাথে আমার কি করে পরিচয় হলো। আমি হ্যাঁ, রাহুল কি তো করে বললাম একটা পরিচয় হলো? ছদ্মনাম। রাহুল হচ্ছে এখন চুল কাটে, যেহেতু বলেছিলাম আমি রাহুল আর রনি দুজনেরই হাত ভালো ছিল। ও এক ধরনের আর্টের লাইন বেছে নিয়েছিল, ও একটা ড্রেস ডিজাইনিং বেছে নিয়েছিল, আর বিশেষ করে ও মেয়েদের ড্রেস বানাতে খুব ভালোবাসতো, মানে ভালো পারতো, যেটাই ওর মা পছন্দ করতো না, যে তুই দর্জি হবি নাকি, এরকম একটা ব্যাপার ছিল ওর মায়ের। যেহেতু বাড়ির সবাই ওই তোকে পুরো ঘটনাটা বলেছে? হ্যাঁ ওই বলেছে। ও এখন একটা দোকান এখনো থাকে না, ওরাও বেরিয়ে গেছে, থাকে, কারণ ওদের পক্ষে সম্ভব ছিল না, কারণ প্রচন্ড একটা আর্থিক অনটনের মধ্যে দিয়ে বাবা চলে যাওয়া মানে একটা বড় ব্যাপার, আর বাবাই একমাত্র ওদের বাড়িতে অর্জন করতো, আর ও পড়াশোনা করতো, ও যেহেতু একটা স্টুডেন্ট ছিল তখন। প্যাথেটিক লাইফ ওর জীবনটা, তাই ও যখন ঘটনাটা বলেছিল, ও বলেছিল দিব্যেন্দু আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে এই ঘটনার জন্য, যে বাবাকে হারিয়েছি, আবার পড়াশোনা ছাড়তে হয়েছে। তখন বলছে যে মানে কিছু জিনিসের পিছনে একটা জিনিস তো ভালো থাকে, যে আজকে দেখো আমার কিন্তু এই যে কাজটা করছি আমি কিন্তু ভালোবেসে করি, এটাও একটা আর্ট। 100% আমার মনে হয় যে একটা বেশ রিনাউন্ড, মানে রিনাউন্ড একটা আমাদের মানে ওদিকেরই একটা রিনাউন্ড জায়গাতেই অ্যাজ এ হেয়ার স্টাইলিস্ট হিসেবে রয়েছে। খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো। যে কোনো আর্ট, যে কোনো কাজ করাই আমার মনে হয় টোটাল অনেস্টির সাথে করা উচিত, তাহলে সেই কাজটা সার্থকতা পায় বেসিক্যালি। এক্স্যাক্টলি। দারুণ লাগলো ঘটনাটা শুনে, যেমন দিব্যেন্দু খুব অনেস্টলি এই ঘটনাটা বললো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার খুব ভালো লেগেছে এই ঘটনাটা। আপনিও এরকমভাবে চলে আসুন আমাদের স্টুডিওতে, নাম্বার দেওয়া রয়েছে নিচে ডেসক্রিপশন সেকশনে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিন আপনার ঘটনা, চলে আসুন আমাদের পডকাস্টে। আর কি কি করলে আমাদের এই পডকাস্টে আমরা আরও নতুনত্ব আনতে পারি, উই আর ওপেন টু এনি সাজেশনস। তো আপনারা চাইলেই সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমার গৌরব তপাদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা প্রেত কথা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসুন, যে কোনো সময় আমার সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, এবং আমারও যোগাযোগ রাখতে বেশ ভালোই লাগে। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করবো। ওয়ান্স এগেন থ্যাঙ্কস আ লট দিব্যেন্দু এখানে আসার জন্য। আমার প্রত্যেকবারই আসি, প্রিয়াঙ্কা এবং গৌরব দুজনেই কাছে। আগের ঘটনাটাও খুব ভালো ছিল। হ্যাঁ তারাপীঠের ঘটনাটা, হ্যাঁ তারাপীঠের আমি সেটা কার্ডে দিয়ে দেবো, যাতে লোকে এই ঘটনাটা শোনার পর ওই ঘটনাটাও শুনে নিতে পারেন, আপনারা পর দুটো ঘটনা শুনে নিতে পারেন। খুব কাছের গৌরব এবং প্রিয়াঙ্কা আমার, মানে এতটাই কাছে যে ও আমাদের বিয়ে, হ্যাঁ এতটাই কাছের। হ্যাঁ খুব আনন্দ করেছি বহুদিন, মানে এই গল্প বলার থ্রুতে অনেকদিন আসা হয় না কাজের চাপে, তো আজকে আসা হলো, এন্ড গৌরবদের সাথে মানে আপনাদের সাথে সকলের সাথে আড্ডা হলো আর কি। খুব ভালো লাগলো। নমস্কার সবাইকে, ভালো থাকবেন সবাই, দারুণ লাগলো, আর প্রেত কথা শুনবেন অবশ্যই। থ্যাংক ইউ। আজকের মতো চলি, টাটা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।